আদালত কবে কি করবে, শুধু কেউ বসে বসে করে যাবে আর নিজেরা বসে বসে আমি সুবিধে পাবো, এই যদি চিন্তাধারা হয় মানুষের মধ্যে, তাহলে ওই রকমই হবে। কোনো কিছু পেতে গেলে তার জন্য রাস্তায় নেমে লড়াই করতে হয়। স্বাধীনতা বলুন, সে গণতন্ত্র রক্ষা বলুন, নিজের অধিকার পেতে গেলে কোনো দিন ওরকম বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে হয় না। রায় দেওয়ার পর যদি না দেয় তাহলে কি হবে? আইনি প্রক্রিয়া তার একটা আছে, কন্টেম্প্ট করতে হবে। রায় দেওয়ার পর যদি রাজ্য সরকার মনে করে রিভিউ করবে, যদি রাজ্য সরকার মনে করে কিউরিটিভ করবে, যদি রাজ্য সরকার মনে করে করবে, কি ভবিষ্যৎ কি হবে কেউ তো জানে না, করতে পারে। এগুলো তো আইনে নেই এটা নয়, এটা আছে। আজকের যুগে দাঁড়িয়ে যদি আপনি তৃণমূল কংগ্রেসের নেতাদের, যারা আমাদের রুলার পশ্চিমবাংলায়, যারা আমাদেরকে চালাচ্ছে বা যারা রাজ্যের অভিভাবক বা কোনো একটা জায়গার অভিভাবক, ধরুন অনুব্রত মণ্ডল, উদয়ন গুহ, জ্যোতিপ্রিয় মল্লিক, মদন মিত্র, এই লোকগুলোর কোনো ভাষায় ঠিক আছে, আমি এটা বলছি না যে এরা ভালো ভাষা জানে না, এরা এই কালচারেই অভ্যস্ত। আর তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাদা, বর্তমানে এই যে এসএসসি প্রাইমারি সব একদিকে, এখন বর্তমানে যেটা কর্মচারী সমাজের মনে যে ক্ষোভ তৈরি হচ্ছে বলা যেতে পারে ডিএ মামলার রায়। ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট ছুটি পড়ে যাবে আর কিছুদিনের মধ্যে, এবং ডিএ মামলার রায় এখনো পর্যন্ত পাওয়া গেল না। দেখুন, শুনানি হয়েছে, আমাদের তরফ থেকে আমরা যেটা কমিট করেছিলাম শুনানি কমপ্লিট করে দিয়েছি। কিন্তু বিষয়টা যেটা, সেটা হচ্ছে হলো আদালত কবে রায় দেবে এটা বলা আগে থেকে সম্ভব না। আদালত আদালতের মতন রায় দেবে। এখন কর্মচারীদের মনের মধ্যে ক্ষোভ হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, তারা মেলও করছেন বিচারপতিকে, এমনও না, চিত্র এটা দেখা এটা এই যাচ্ছে। যে মেল করাটা আমি সমর্থন করি না। সিএবি হয়ে যাওয়ার পরে কোনো কিছু করাটা আমি সমর্থনযোগ্য কাজ, বিচার ব্যবস্থায় সমর্থনযোগ্য কাজ বলে আমি অন্তত মনে করি না। একদিকে একজন আইনজীবী হিসেবে আমি এটা আমাকে বলতে হবে। একদিকে ডিএ কিন্তু রায় ক্ষোভ, পাওয়া যাচ্ছে না। মানুষের ক্ষোভ হয়ে, কর্মচারীদের মনে ক্ষোভ হয়ে কি হবে? পশ্চিমবাংলার কর্মচারীরা ডিএ পাবে না, রায় দিলেও পাবে না। রায় দিলেও পাবে না। মুখ্যমন্ত্রী তো বলছেন তিনি 8% ডিএ দেন প্রতি মুখ্যমন্ত্রী কি বছর। বলছেন না বলছেন শুনুন, পশ্চিমবাংলার কর্মচারী সমাজ শুধু নয়, যত সমাজই আছে, এদের উপর যত অত্যাচারী হোক, এরা সইতে শিখে গেছে, এরা এটাকেই মেনে নিয়েছে। পশ্চিমবাংলার যারা কর্মচারী তাদের মাইনে প্রায় অর্ধেক অন্য রাজ্যের তুলনায়, তো এরা এভাবেই চলবে। কোনো কিছু পেতে গেলে দেখুন, আদালত কবে রায় দেবে, আদালত কবে কি করবে, শুধু কেউ বসে বসে করে যাবে আর নিজেরা বসে বসে আমি সুবিধে পাবো, এই যদি চিন্তাধারা হয় মানুষের মধ্যে, তাহলে ওই রকমই হবে। কোনো কিছু পেতে গেলে তার জন্য রাস্তায় নেমে লড়াই করতে হয়। সে স্বাধীনতা বলুন, সে গণতন্ত্র রক্ষা বলুন, নিজের অধিকার পেতে গেলে কোনো দিন ওরকম বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে হয় না। আর পশ্চিমবাংলার কর্মচারীরা যদি এখন এটা ভাবে, শুধু কর্মচারী সমাজ না, যে কোনো সমাজ, আপনি যারা চাকরি হারা, আপনি যদি যারা চাকরি পাননি, ফ্রেশার, আমি জেনুইনদের কথা বলছিলাম আগেরটা, যারা ফ্রেশার, কেউ যদি মাথায় মানে নিজে যদি ঘুমিয়ে থাকবো মনে করে যে আমরা ঘুমিয়ে থাকবো, আমারটা এমনি এমনি হয়ে যাবে, হয় না। এটা পৃথিবীর ইতিহাসে যবে থেকে মানব সভ্যতা শুরু হয়েছে তবে থেকেই কোনো দিন আজ পর্যন্ত এটা হয়নি যে কেউ ঘুমিয়ে ঘুমিয়ে পেয়ে যাবে। আদালত আপনাকে বিচার দেবে, বিচারে কোনটা বলে, আদালত বিচার করবে, সে সুপ্রিম কোর্টই হোক, হাইকোর্টই হোক, যেই হোক। কিন্তু অধিকারটা এটা কিভাবে পাওয়া যাবে? আজকে যদি পশ্চিমবঙ্গ কর্মচারীদের সুপ্রিম কোর্ট রায় দেয়, তর্কের খাতিরে বলছি, দেবে কিনা আমি জানি না, তাই জানুয়ারিতেও পাবে না। সেটা আমি বলতে পারবো না। আমি যেটা হাইপোথেটিক্যাল সেন্সে বলছি, এটার উল্টো মানে যেন না হয়, যে পশ্চিমবঙ্গ কর্মচারীদের যদি সুপ্রিম কোর্ট রায় দেয়, তার মানে কি কর্মচারীরা ডিএ পেয়ে গেল? তা তো না। যতক্ষণ না অ্যাকাউন্টে টাকা ঢুকবে তার আগে অবধি কিন্তু পাওয়া হলো না। আপনি বলতে পারেন লড়াই করার একটা স্টেপ বাড়লো, একটা বলতে পারেন এক ধাপ এগোলো, এটা বলতে পারেন। কিন্তু তাই বলে যে কর্মচারীরা ডিএ পেয়ে গেল এটা তো না, কর্মচারীরা ডিএ পেয়ে গেল এটা তো না। রাজ্য সরকার যদি আজকে বলে, কথার কথা, যে কেন্দ্রীয় সরকারের হারে আজকে থেকে ডিএ আমি ঘোষণা করে দিলাম, যে রাজ্য সরকারও বলতে পারে। কর্মচারীদের গণতান্ত্রিক অধিকার আছে এটা নিয়ে আন্দোলন করা, আন্দোলন করে একটা অংশ ডিএ বেড়েওছে,
একটা ধারাবাহিকতাও এসেছে, এটাও যে আসেনি তা না। তাই জন্য আজকে যদি সুপ্রিম কোর্ট রায় দেয়, তর্কের খাতিরে আমি ধরলাম হাইপোথেটিক্যাল সেন্সে, তার মানে এটা নয় যে আমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে গেল। এবার আইনি প্রক্রিয়ায় কন্টেম্প্ট হবে, আইনি প্রক্রিয়ায় রাজ্য সরকার আবার রিভিউও যেতে পারবে। রায় দেওয়ার পর যদি না দেয় তাহলে কি হবে? আইনি প্রক্রিয়া তার একটা আছে, কন্টেম্প্ট করতে হবে। রায় দেওয়ার পর যদি রাজ্য সরকার মনে করে রিভিউ করবে, যদি রাজ্য সরকার মনে করে কিউরিটিভ করবে, যদি রাজ্য সরকার মনে করে করবে, কি ভবিষ্যৎ কী হবে কেউ তো জানে না, করতে পারে। এগুলো তো আইনে নেই এটা নয়, এটা আছে। তাই জন্যই আমি বলছি পশ্চিমবাংলায় পশ্চিমবাংলা সারা পৃথিবীর ইতিহাসে যেখান থেকে মানব সভ্যতা শুরু হয়েছে, কোনো অধিকার ছিনিয়ে নিতে হয় এটা কখনো পাওয়া যায় না। আর পশ্চিমবাংলার কর্মচারীরা যদি ভাবে যে আমরা এমনি এমনি পেয়ে যাব, লড়াই হচ্ছে হচ্ছে, যদি ভাবে এমনি, এই যেমন ধরুন যারা ফ্রেশার ক্যান্ডিডেট, তারা যদি ভাবে যে সবটাই স্কুল সার্ভিস কমিশন সঠিক করবে। রিসেন্ট আমি একটা মামলা পেয়েছি, সে মামলাটা নিয়ে কোর্টে যাব, সেখানে দেখা যাচ্ছে কোয়ালিফিকেশান নেই অথচ তাদেরকে ভেরিফিকেশানে ডাকছে। আমি কি মামলা কি বিষয়ে যতক্ষণ না আমি মামলা ফাইল করব আমি বলবো না। চলছে, মামলা রেডি হচ্ছে, আমার জুনিয়ররা রেডি করছে। মামলা একটা দিক, গণতান্ত্রিক রাষ্ট্রে, যে রাষ্ট্রে মানুষ আইনকে সম্মান করে, বিচার ব্যবস্থাকে সম্মান করে, সে রাষ্ট্রে আপনার আদালতে অনেক কিছু হয়, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু সবাই যদি এটা ভাবে যে আদালতই আমাকে সব পাইয়ে দেবে, আদালত থেকে আমি সব পেয়ে যাব, এটা ধারণা করাটাও কিন্তু ভুল। নিজের অধিকারের জন্য তো লড়াই করতে হবে। নিজের অধিকারের জন্য লড়াই করার জন্য সংবিধান আমাদেরকে সেই অধিকার দিয়েছে, গণতান্ত্রিক অধিকার দিয়েছে। আপনি দেখবেন আমাদের পশ্চিমবাংলাতে, যেটা আমার মাঝে মাঝে খুব নেগেটিভ মনে হয়, লোকে পারমিশন পাওয়ার জন্য হাইকোর্টে এসে মামলা করছে। কেন ভাই? তোমার যদি সংগঠনের স্ট্রেংথ থাকে, তুমি পারমিশন নিয়ে করবে কেন? তুমি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেরকমভাবে প্রতিবাদ জানানো সেটা করো, তুমি অন্য আরও 5 জনকে ডিস্টার্ব করো না, করো। কারণ এখনো অবধি সেই জড়তা, সেই ভয়টা মানুষের মধ্যে আছে যে যদি করতে গিয়ে কিছু হয়ে যায়। এই জায়গার থেকে যতক্ষণ না বেরোবে ততক্ষণ পর্যন্ত, কারণ যাদের বিরুদ্ধে লড়াই মূলত, যেটা তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকারের বিরুদ্ধে বলতে গেলে, যারা পরিচালনা করছেন রাজ্য সরকার, তারা তো কেউ ভালো মানুষ নয়। একটা ফ্রড, একটা চিটার, একটা খুনি, একটা ডাকাত, এই ক্যাটাগরির লোকজন। যত নেতা মন্ত্রী আছে তৃণমূলের, তাই এদের সাথে কেউ যদি মনে করে আমি ভালো ব্যবহার করব, এদের সাথে যদি কেউ মনে করে আমি ভদ্র ভাষায় কথা বলবো, সেটা সম্ভব না। আজকে যদি ভারতবর্ষকে কেউ আক্রমণ করে, আর তখন আক্রমণের সময় আমি যদি বলি যে নন ভায়োলেন্স করব, আমি অস্ত্র নেব না, তাহলে কি ধরনের জায়গা হবে? ধরুন পাকিস্তান ভারতকে আক্রমণ করেছে, আর ভারতের যারা বলছে না আমরা কোনো যুদ্ধ করব না, আমরা নেগোসিয়েশন করব। এই যে জিনিসটা, এটা সম্পূর্ণ ভুল থিওরি হয়ে যাবে। তাই এই রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াইটাকে সেই রকম লড়াই দিতে হবে। সামনে ভোট আছে, এটাও ঘটনা। এই ভোটে দেখুন কে কাকে ভোট দেবে, কোন রাজনৈতিক দলকে ভোট দেবে, সেটা যে কোনো মানুষের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এক জায়গা থেকে তো এটা আসতে পারে যে তৃণমূলকে ভোট দেবে না, যে যেখানে শক্তি সে সেখানে লড়বে। কিন্তু সেই জায়গাটা আসার মতন পরিস্থিতি কি পশ্চিমবাংলায় হচ্ছে? এটাও একটা বড় বিষয়। তাই জন্য যে মানুষ, যে সরকার যে ভাষা বোঝে, আপনি যদি পশ্চিমবাংলার নির্বাচন 2011 সালের আগে দেখে থাকেন, সেখানে তো যারা যারা রাজনৈতিক দল লড়াই করেছে, প্রত্যেকটা মানুষের ভাষা দেখবেন, কথা বলা দেখবেন, তাদের একটা মার্জিত আছে। আজকের যুগে দাঁড়িয়ে যদি আপনি তৃণমূল কংগ্রেসের নেতাদের, যারা আমাদের রুলার পশ্চিমবাংলায়, যারা আমাদেরকে চালাচ্ছে, বা যারা রাজ্যের অভিভাবক বা কোনো একটা জায়গার অভিভাবক, ধরুন অনুব্রত মণ্ডল, উদয়ন গুহ, জ্যোতিপ্রিয় মল্লিক, মদন মিত্র, এই লোকগুলোর কোনো ভাষায় ঠিক আছে? আমি এটা বলছি না যে এরা ভালো ভাষা জানে না,
এরা এই কালচারেই অভ্যস্ত। আর তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেম। আপনি একটা নম্র ভদ্র মানুষ তৃণমূল কংগ্রেসের মধ্যে আপনি খুঁজেই পাবেন না, সবাই চমকাচ্ছে এবং এটা কালচারে পরিণত হয়েছে। কারণ আমরা এই 2011 সাল থেকে আর এই 25 সাল পর্যন্ত একটা রাজনৈতিক ডিগ্রেডেশনে চলছে। একটা টাইমে যেমন দেখবেন রবীন্দ্রনাথ, নজরুল, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, সত্যেন্দ্রনাথ বসু সায়েন্সে, ফিজিক্সে, তারপরে আপনি দেখবেন গোষ্ঠপাল খেলাধুলোতে, সিনেমা জগতে উত্তম কুমার, সুচিত্রা সেন, এক সেবারকার এক, প্রত্যেকের সাবজেক্টে ট্যালেন্টেড। এমনকি আর্মিতেও আপনি যদি দেখেন জেনারেল শঙ্কর রায়চৌধুরী, এয়ার মার্শাল সুব্রত মুখার্জি, একদম ট্যালেন্টেড লোক, প্রত্যেকে কিন্তু একবারে মানে প্রত্যেকটা ফিল্ডে বাঙালিদের 1 নম্বর জায়গায় আপনি পাবেন। 2011 সালের পর থেকে কিন্তু এটা আমাদের পুরো সোসাইটিটা, এটা একটা ডিগ্রেডেড সোসাইটির মধ্যে চলে গিয়েছি। এবং এখানে যে কম্পিটিশনটা যেটা নিয়ে হচ্ছে, যে যত বেশি ডিগ্রেডেশন দেখাতে পারবে সে তত বাজারে হিরো। 2011 থেকে 25 যে ফেসটা দিয়ে এখন বাংলা যাচ্ছে, আপনি দেখুন আজকে এই সিম্পল ছোট একটা বিষয় যেখানে মেসি এসেছিল যুব ভারতী, এটা একটা তার সব থেকে বড় উদাহরণ। কারণ আমরা ডিগ্রেডেশনের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে যে যত বেশি, আমি যদি ভালো কথা বলি আপনিও এই ফেসবুকে চালাতে পারবেন না, এই ইয়েতে চলবে না। আমি যদি খারাপ কথা বলি সেটা চলবে। এটা ফ্যাক্ট, এটা ঘটনা। যত ডিগ্রেডেশন হবে, এখন যে আসছে ততটা ডিগ্রেড করে নিজেকে প্রেজেন্ট করতে পারলে তখন জিনিসটায় দাঁড়াবে। কারণ এইটা কারণটাই হচ্ছে এই কালচারটাই তৈরি করেছিল তৃণমূল কংগ্রেস। এরই বিরুদ্ধে আমাদের লড়াই। আপনি আমাকে অন্য কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো ব্যক্তি বিরুদ্ধে কিন্তু বিরূপ মন্তব্য করতে শুনবেন না, শুধু কারণ যে ভাষাটা বোঝে তাকে আপনি তো ভদ্র ভাষা বোঝাতে পারবেন না। আপনার সামনে কেউ যদি বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে, আপনি তাকে নন ভায়োলেন্স শেখাবেন? হয় নাকি কখনো? যে যেটা বোঝে তাকে সেটা বোঝাতে হবে। দাদা একেবারেই শেষ একটি প্রশ্ন। মুখ্যমন্ত্রী একেবারে শিল্প সম্মেলন, সেখান থেকে তিনি বলছেন যে প্রতি বছর নাকি 8% করে ডিএ দেওয়া হচ্ছে, এটা বাধ্যতামূলক না তাও দেওয়া হচ্ছে, পেনশন আছে, পে কমিশন আছে আমাদের রাজ্যে, তারপর 2 লক্ষ কোটি টাকার বেশি এই সরকারি খাতে খরচা হচ্ছে। কোথা থেকে কোথায় খরচা হচ্ছে? এগুলো কি মুখ্যমন্ত্রীর মন গড়া? না, আজ যদি দেনও সেটা কি উনি ওনার পকেট থেকে দান করছেন বলে উনি নিজেকে গর্বিত মনে করছেন? এ তো কর্মচারীরা অধিকারই পাবে। তাও তো অধিকার থেকে বঞ্চিত তারা। অধিকার থেকে বঞ্চিত, কারণ তারা লড়ে নিতে পারে না। যে কোনো মানুষকে কোনো একটা জিনিসকে পেতে গেলে তাকে লড়ে নিতে হবে। স্বাধীনতাও লড়ে নিতে হয়েছিল। আজকে যদি ধরুন এই যে এসএসসিতে বঞ্চিত ক্যান্ডিডেট যারা, লড়ে নিতে হবে। হ্যাঁ, তার মধ্যে ইয়ে থাকবে, নিজেদের মধ্যে ইয়ে থাকবে। সবাই কেউ যদি ভাবে যে আমি আমারটা হয়ে গেলেই হয়ে গেল, এরকম বিষয়টা হলে তো তাহলে তো কেউই পাবে না, কেউ পাবে না। কিন্তু কোনো একটা জিনিস নিয়ে কিন্তু সংগ্রামটা দীর্ঘতর করতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই কাঠামো আমাদের সংবিধান দিয়েছে, দেয়নি তা তো নয়, দিয়েছে। সংবিধানের সমস্ত অধিকার শুধু কর্মচারীদের না, যে কোনো সমাজকে দেওয়া আছে আমাদের সংবিধান অনুযায়ী। এখন সেটা প্রয়োগ করতে ব্যর্থ কিছু মানুষ, ভয়ে, কিছু মানুষ আলসেমিতে, কিছু মানুষ ঘুমিয়ে। এটা হচ্ছিল আমাদের পশ্চিমবাংলার থিওরি। তাই জন্যই সব জায়গাতে বাঙালিরা মার খাচ্ছে। আজকে আপনি কোন লেভেলের ডিগ্রেডেশন হলে যুবভারতীর মতন একটা ঘটনা ঘটে? কারণ আমরা একটা একটা টাইমে বললাম না, সব প্রত্যেকেই একদম কোয়ালিটি, এক সে বারকার এক কোয়ালিটি। সে আপনি সায়েন্সে বলুন, সিনেমা জগতে বলুন, রাজনীতিতে বলুন, প্রত্যেকেই কিন্তু এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্টেড পার্সন ছিলেন। প্রত্যেক ঘরে ঘরে আপনার মানে ট্যালেন্টেড ব্যক্তিত্বরা ছিল। আর এখন দেখুন একদম পুরো হেলা নেবেন ডিফারেন্স হয়ে যাচ্ছে। যেটা দিল্লি পাচ্ছে, হায়দ্রাবাদ পাচ্ছে, বোম্বে পাচ্ছে, অথচ বাঙালিরা পাচ্ছে না। তার কারণ বাঙালি নেতৃত্ব ঠিক নয়। বাংলা পরিচালনা যারা করছে তারা সঠিক পরিচালনা করতে পারছে না। এই তৃণমূল কংগ্রেসের যারা আছে, এই নেতৃত্বর পরিবর্তন হওয়া দরকার।